আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, খুব চাঞ্চল্যকর একটা খবর। 5 আসনের জামাতের যিনি এমপি বর্তমান, তার উপরে হামলা হয়েছে গত শুক্রবারে, পৈশাচিক হামলা। তিনি একটি পেট্রোল পাম্পের পাশ দিয়ে যাচ্ছিলেন, তার গাড়ির তেল ফুরিয়ে গিয়েছিল। তিনি তেল নেবার জন্য পেট্রোল পাম্পে যান এবং সেখানে দীর্ঘ লাইন। তিনি একজন এমপি হয়েও, সংসদ সদস্য হয়েও লাইনে দাঁড়ান, নিয়মের ব্যত্যয় করেন না। এরপরে লম্বা লাইন দেখে তিনি গাড়ি থেকে নেমে সরল মনে ওই তেল পাম্পে যারা লাইন ধরে দাঁড়িয়েছিল তাদের সাথে কুশল বিনিময় করেন, কথাবার্তা বলেন। ঠিক এর কিছুক্ষণের ভিতরেই বিএনপির একদল সশস্ত্র বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা ওই এমপির গাড়ি বহরে হামলা চালায় এবং তার গাড়ির কাঁচ ব্যাপকভাবে ভাঙচুর করে। এমপি মহোদয়কে দ্রুত সেখান থেকে নিয়ে পাশের মসজিদের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়। এই সন্ত্রাসী বাহিনী মসজিদের ভিতরেও হামলা চালায়। মসজিদের ভিতরে গিয়ে তারা দরজার উপরে লাথিগুড়ি মারে, জানালা ভাঙতে চায় এবং এমপির কথা অনুযায়ী যদি তারা মসজিদের দরজা ভাঙতে পারত তাহলে তাকে হত্যা করত, মেরে ফেলতো তাকে। হ্যাঁ, এটি নিশ্চিত, তাকে মেরে ফেলতো। এখন এই এমপির উপরে কেন এরকম হামলা হলো, পৈশাচিক হামলা, এরকম নারকীয় হামলা কেন বিএনপির ওই উগ্রবাদী গোষ্ঠীটি করতে গেল? এর পিছনের ভয়ঙ্কর একটি তথ্য, একটি সত্য বেরিয়ে এসেছে। সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কেন তারা এই বর্তমান সময়ে এসে জামাত শিবিরের উপরে এইরকম হামলে পড়েছে, একটা কারণ আছে না? হঠাৎ করে কেন তারা জামাত শিবিরের উপরে একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে? যেখানে পাচ্ছে সেখানেই তারা কুপিয়ে কুপিয়ে কারো পায়ের রক কেটে দিচ্ছে, কারো হাত কেটে দিচ্ছে, কারো কবজি কেটে দিচ্ছে এবং দেশীয় সকল অস্ত্র, রামদা, কিরিচ, চাপাতি, হাসুয়া, এইগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে। কেন? আসুন আগে একটা ভিডিও দেখি। এই ভিডিওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, গত 3 দিন আগের এই ভিডিওটা। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের প্রতিবাদ সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের এইরকম অবস্থান তৈরি হয়েছে, এইটা দেখার পরে দেশের আওয়ামী লীগ, বিএনপি এবং বাম রাজনীতি যারা করে তাদের মাথা ঠিক থাকার কথা? মোটেই ঠিক থাকার কথা না। কারণ কি? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা মিনি ক্যান্টনমেন্ট। বলা হয়ে থাকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট হচ্ছে উত্তরপাড়া, আর রাজনৈতিক দলের ক্যান্টনমেন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উত্তরপাড়া যে রাজনৈতিক দলের আন্ডারে থাকে সেই রাজনৈতিক দলের পরাজয় খুব কম ঘটে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যান্টনমেন্টটা যার দখলে থাকে, এই দুইটা যদি কেউ সমন্বয় সাধন করতে পারে তাহলে তাকে আর ক্ষমতা থেকে নামানো যায় না। যেটা করেছিল আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখলে রেখেছিল ছাত্রলীগকে দিয়ে, আর এই উত্তরপাড়া দখলে রেখেছিল তার অনুগত লোকদের বসিয়ে। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত জনশক্তি ছাত্র শিবিরের, এটা দেখার পরে তো কারোর মাথা ঠিক থাকার কথা না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই ভিডিও তো 3 দিন আগের, অথচ গ্যাঞ্জাম শুরু হয়েছে আরো 1 সপ্তাহ আগে থেকে। হ্যাঁ, এটা আমরা, আপনারা সাধারণ মানুষ যারা, তারা এইগুলোর খোঁজ খবর না রাখলেও যারা রাজনীতি করে, গোয়েন্দা সংস্থা, তারা সরকারকে ঠিকই এই বার্তা দেয় যে অমুক জায়গায় আপনার কি অবস্থান এবং অন্যদের কি অবস্থান, এটা তারা জানতো। এবং এই খবর উপর মহলে চলে গিয়েছিল বলেই উপর মহল থেকে তাদেরকে একেবারে কেটে সাইজ করার, যেমন কোনো গাছ যখন বেশি বড় হয়ে যায় কেটে কেটে বনসাই করে রাখে, এই পরিকল্পনা। তো এই রিপোর্ট পাওয়ার পরে তারা যখন দেখলো যে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতেই একই অবস্থা, যেখানেই ছাত্র শিবির মিছিল করুক না কেন সব জায়গায় তাদের এরকম জনশক্তি তৈরি হয়েছে, তখন তাদের যে স্লোগান, সেই স্লোগান নিয়ে মাঠে নামলো। কি স্লোগান? এই স্লোগান কিন্তু ছাত্রলীগ এবং ছাত্রদল, বিএনপি, আওয়ামী লীগ প্রত্যেকেরই একই স্লোগান। আসুন এই যে এই স্লোগানটা 2 দিন আগের স্লোগান একটু শুনুন।
এইটা কোনো রাজনৈতিক দলের কোনো মানুষের স্লোগান হইতে পারে না, কোনো মতো অবস্থায় পারে না। একজন মানুষ, একটা রাজনৈতিক দল, সভ্য মানুষ স্লোগান দেবে ধর ধর অমুককে ধর, ধরে ধরে, এটা এটা হইতে পারে? কোনো মানুষ এই স্লোগান দিতে পারে? হয় জঙ্গি না হয় সন্ত্রাসী, এরা ছাড়া এই স্লোগান কেউ দিতে পারে না। জবাই করতে চাচ্ছে, এটা কোন জাতীয় স্লোগান? আবার এই এই স্লোগানের পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দেখুন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারিরা বক্তব্য দিয়েছে, আর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, প্রয়োজনে ফাঁসিতে ঝুলবো, তবুও এই জামাত শিবির রাজাকারদের জবাই করে করে হত্যা করতে হবে। চিন্তা করুন, মানে মানুষের প্রতি ঘৃণাটা কোন পর্যায়ে চলে গেলে তারা এই বক্তব্য দিতে পারে। এদের কাছে জামাত শিবির মানুষই না, তেলাপোকা, বা তার চেয়েও নিকৃষ্ট মশা। মশাকে যেমন পিষে মারতে চায়, তেলাপোকাকে যেমন পায়ের তলে ফেলে মারতে চায়, এরা ঠিক সেই বক্তব্য শুরু করেছে। এরা এদেশের জামাত শিবির তো এদেশের বিরাট একটা অংশ রে ভাই। আপনি তার বিরুদ্ধে এইভাবে স্লোগান দেন কি করে? একজন মানুষ কি করে এই স্লোগান দেয় এবং এই বক্তব্য দিতে পারে যে ওকে হত্যা করব? তাহলে ওই যে মানুষ যে বারবার একটা কথা বলার চেষ্টা করছে যে দুটো একই, তো সেটাই তো সত্যের দিকে চলে যাচ্ছে এই কথা। অথচ আমরা কি বিএনপিকে চিনি না? বিএনপির যারা এই কথাগুলো বলছে, এই জাতীয় স্লোগান দিচ্ছে, এই বয়ানগুলো যারা মাঠে ছাড়ছে, তাদের তো আমরা চিনি। তারা তো আমাদের চোখের সামনেই বড় হয়েছে, আমাদের চোখের সামনেই তারা রাজনীতি করেছে। তাদের কোন নেতার কোন চরিত্র এগুলো তো আমাদের জানা। কার কতটুকু সাহস, কে বিপদ দেখলে কি করে, এইগুলো তো এদেশের মানুষ দেখছে না? দেখছে তো। কারণ তারা প্রত্যেকেই, এই যে এই নেতার মতো এক নেতা আজকে সংসদে বক্তব্য দিলেন, তার বক্তব্যটা আগে শুনুন, আর 2023 সালের এই ভিডিওটা একটু দেখুন। তিনি এক জায়গায় স্লোগান দিচ্ছিলেন, স্লোগান দিতে দিতে হঠাৎ করে পুলিশের গাড়ি আসার যে সাইরেন, এই শব্দ তার কানে আসার সাথে সাথে তিনি দেখুন কি করেছে। আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে। হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ। তাহলে আমাদেরকে এইটা বিশ্বাস করতে হবে, ওনার সংসদের বক্তব্য আর এইখানের এই চরিত্র, এটা কি একসাথে, এটা কি এক করা যায়? উনি এখন বাঘ হয়ে গেছেন। এই জাতীয় কাপুরুষদের সাহসের গল্প শুনে কেউ উদ্বুদ্ধ হয়? কখনোই হয় না তো। কারণ যার পিছনের চরিত্রটা এরকম, সে যদি ক্ষমতায় আসার পরে তার সবকিছু যখন তার ফেভারে, তখন যদি সে এরকম বক্তব্য দেয়, এই বক্তব্য মানুষ বিশ্বাস করা তো দূরের কথা, তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। কারণ সে বিপদ আসলে আবার যে এরকম করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। যাই হোক, এই মানুষগুলোই এতক্ষণ ধরে আমি যাদের কথা বললাম, এই মানুষগুলো জামাত এমপির উপরে আক্রমণ চালিয়েছে। যদিও সরকার তাদের 10 জনকে, যুব দলের 10 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তারের পরে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভেসে বেড়াচ্ছে। তাদের উদ্দেশ্য ছিল, তাদের পরিকল্পনা ছিল যে এই জামাত এমপিকে হত্যা করে সেখানে উপনির্বাচনের মাধ্যমে তারা ওই আসনটা বাগিয়ে নেবে। কি ভয়ঙ্কর পরিকল্পনা, এটা আপনারা চিন্তা করতে পেরেছেন? কোন সুস্থ মানুষ এই পরিকল্পনা করতে পারে, এই চিন্তা করতে পারে যে একজন এমপি, ভাই 212-13টা আসন তো হয়ে গেছে, আর কি দরকার? এত আসন কি দরকার? লোভ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় চিন্তা করেন। একজন মানুষকে, একজন সংসদ সদস্যকে, জলজান্ত একজন মানুষকে আক্রমণ করে তাকে হত্যা করে তার ওই আসন শূন্য হবে, সেই শূন্য আসনে উপনির্বাচন হবে। উপনির্বাচন হলে তো নিশ্চিত এখানে তো আর কোনো কথা নাই, জোর জুলুম করে যেভাবেই হোক ওই আসন তার হয়ে যাবে, তাদের হয়ে যাবে। আর ওই আসনটা পেলেই তো ওখানে যা খুশি, যত ধরনের ইনকাম করা যায় সবকিছু করবে। উদ্দেশ্য তো এইটাই। যারা এই ধরনের ঘৃণ্য কাজ করতে পারে তাদেরকে আমরা আর যাই হোক মানুষ বলতে পারি না। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কি মনে হয় জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।